আজকে আমরা লেনদেন উদ্বৃত্ত এই অধ্যায়ের চতুর্থ এপিসোডে আলোচনা করব বৈদেশিক মুদ্রার বিনিময়। আমরা জানি যে বিশ্বে বিভিন্ন দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়, কিন্তু কোনো এক দেশের মুদ্রা, প্রচলিত মুদ্রা অন্য দেশের প্রচলিত মুদ্রা আলাদা হয়। তাহলে ধরো আমরা ভারতীয়রা যদি আমেরিকা থেকে কোনো দ্রব্য আমদানি করতে চাই, তাহলে আমাদের ভারতীয় মুদ্রা দিলে আমেরিকানরা নেবে না। বা আমরা যদি বিদেশে ইংল্যান্ডে চা রপ্তানি করি, তাহলে তারা যে ইউরো দেবে সেই ইউরো আমাদের এখানে কাজ করবে না। তাহলে আমাদের এখানে ভারতীয় মুদ্রা চাই। তাহলে কত ইউরো দিলে তার বিনিময়ে কত টাকা, বা কত ডলার দিলে তার বিনিময়ে কত টাকা, এই যে দুটো দেশের মুদ্রার মধ্যে যে হারে বিনিময় ঘটে তাকেই আমরা বলি বৈদেশিক মুদ্রার বিনিময় হার বা ফরেন এক্সচেঞ্জ রেট। এক একক মুদ্রার বিনিময়ে অপর দেশের যত একক মুদ্রা পাওয়া যায়, অথবা বিদেশি মুদ্রার এক একক পেতে গেলে কোন দেশের দেশীয় মুদ্রা যে পরিমাণ দিতে হয় তাকেই আমরা বলি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। যেমন ধরো আমরা যদি বলি ভারতের মুদ্রার সাথে আমেরিকার মুদ্রার বিনিময় হার $1 সমান 80 টাকা, তার মানে বোঝাবে যে আমরা যদি লিখি যে $1 সমান 80 টাকা, এর অর্থ হলো যে আমরা $1 পেতে গেলে আমাদেরকে 80 টাকা দিতে হবে, অথবা 1 টাকার পরিবর্তে আমরা 1/80 পাব। কাজেই বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে দুদিক থেকে প্রকাশ করা যায়, একটা দেশীয় মুদ্রার সাপেক্ষে বিদেশি মুদ্রা, অথবা এক একক বিদেশি মুদ্রার সাপেক্ষে কতটা দেশীয় মুদ্রা। এখন এই ফরেন এক্সচেঞ্জ রেট কয় প্রকার? ফরেন এক্সচেঞ্জ রেট বা বৈদেশিক মুদ্রার বিনিময় হার মূলত দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে আর্থিক বিনিময় হার বা নমিনাল এক্সচেঞ্জ রেট, আর একটা হচ্ছে প্রকৃত বিনিময় হার বা রিয়েল এক্সচেঞ্জ রেট। প্রথমে আসি আমরা আর্থিক বিনিময় হার কি। নমিনাল এক্সচেঞ্জ রেট বা আর্থিক বিনিময় হার বলতে বোঝায় যে দুটো দেশের মুদ্রা কি মূল্যে বিনিময় ঘটছে। যেমন আমরা এখানে যেটা প্রকাশ করেছি এটা হচ্ছে আর্থিক বিনিময় হার। উল্টো দিকে যদি দুটো দেশের দ্রব্য সামগ্রীর পরিপ্রেক্ষিতে বিচার করা হয়, তখন সেটাকে আমরা বলি প্রকৃত বিনিময় হার বা রিয়েল এক্সচেঞ্জ রেট। এখন এই রিয়েল এক্সচেঞ্জ রেটটা কিভাবে নির্ধারণ করা হয় আমরা একটা উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমাদের দেশে কোনো একটা দ্রব্য, ধরো ঘড়ি, একটা ঘড়ির দাম 1500 টাকা, আর ওই ঘড়িটা আমেরিকায় কিনতে গেলে লাগে $15। তাহলে দ্রব্যের মূল্যের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে $15 সমান 1500 টাকা। অর্থাৎ আমরা $15 এটা সমান সমান বলতে পারি 1500 টাকা। দুটো দ্রব্যের পরিপ্রেক্ষিতে এই বিনিময় হারটা নির্ধারিত হচ্ছে। অথচ আর্থিক বিনিময় হার ধরো $1 সমান 80 টাকা আছে। তাহলে প্রকৃত বিনিময় হার কিভাবে নির্ধারিত হবে? প্রকৃত বিনিময় হার হবে এই আর্থিক বিনিময় হার গুণ বিদেশি দ্রব্যের বিদেশে মূল্য, অর্থাৎ বিদেশে মূল্য $15, ডিভাইডেড বাই দ্রব্যটার দেশে মূল্য, অর্থাৎ দেশে দ্রব্যটার মূল্য 1500 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের রিয়েল এক্সচেঞ্জ রেট বা প্রকৃত বিনিময় হার। এবং এটা ক্যালকুলেশন করলে আমরা প্রকৃত বিনিময় হার কত এটা পেয়ে যাব। 15×10 তার মানে 0.8, এইটা হচ্ছে প্রকৃত। এবারে আমরা আসবো যে এই দুটো দেশের মুদ্রার মধ্যে
যে বিনিময় হারটা সেটা কিভাবে নির্ধারিত হয়। বিনিময় হার নির্ধারণের পরিপ্রেক্ষিতে আমরা দু ধরনের বিনিময় হারের কথা বলতে পারি। একটা হলো ফিক্সড এক্সচেঞ্জ রেট বা স্থির বিনিময় হার, আর একটা বলতে পারি নমনীয় বিনিময় হার বা পরিবর্তনশীল বিনিময় হার, অর্থাৎ ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। স্থির বিনিময় হার দেশের সরকার বা আর্থিক কর্তৃপক্ষ নির্ধারিত করে দেয়, স্থির করে দেয়, ফলে এটার কোনো ওঠানামা থাকে না, ফলে এর কিছু সুবিধাও দেখা দেয় অর্থনীতিতে, কিছু অসুবিধাও আছে। সুবিধা কেমন? যেমন আমদানি রপ্তানি বাণিজ্যে অনিশ্চয়তা থাকে না, যেহেতু বিনিময় হার স্থির, ফলে আমদানিকারকরাও দুশ্চিন্তায় পড়বে না, রপ্তানিকারকরাও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকছে না, ফলে আমদানি রপ্তানি বাণিজ্যে কোনো অসুবিধা ঘটবে না, অনিশ্চয়তা থাকবে না। এটা যেমন সুবিধা। মুদ্রাস্ফীতির প্রভাব বৈদেশিক বাণিজ্যের উপর খুব একটা পড়বে না। এগুলো হচ্ছে সুবিধা। পাশাপাশি অসুবিধা হচ্ছে যে এর বিশ্বাসযোগ্যতাটা অনেক কম। তা যাই হোক, স্থির বিনিময় হার ছাড়া আরেক ধরনের বিনিময় হার আছে যেটাকে আমরা বলছি পরিবর্তনশীল, ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। সেটা কিভাবে নির্ধারিত হয়? ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট বা নমনীয় বিনিময় হার কোন দেশে নির্ধারিত হয় সেই দেশে বিদেশি মুদ্রার চাহিদা কি এবং বিদেশি মুদ্রার যোগান কি। এই চাহিদা এবং যোগান, বিদেশি মুদ্রার অবশ্যই, এই বিদেশি মুদ্রার চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে। বিষয়টা আমরা যদি একটু চিত্রের সাহায্যে দেখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্স অক্ষ বরাবর বিদেশি মুদ্রার চাহিদা এবং যোগান, ওয়াই অক্ষ বরাবর বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিমাপ করা হচ্ছে। তাহলে বিদেশি মুদ্রার চাহিদা কোন দেশে, বিদেশি মুদ্রার চাহিদা কি হবে? বিনিময় হার যত বাড়বে তত চাহিদা কমবে, অর্থাৎ একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ফলে বিদেশি মুদ্রার চাহিদা রেখাটা কে যদি আমরা D1 বলি, আর বিদেশি মুদ্রার যোগান কি হবে? যত বিনিময় হার বাড়বে দেশে বিদেশি মুদ্রার যোগান বাড়বে, ফলে যোগান রেখাটা, বিদেশি মুদ্রার যোগান রেখা বা সাপ্লাই কার্ভটা এরকম ঊর্ধ্বমুখী হবে। তাহলে চাহিদা এবং যোগান যেখানে পরস্পরকে ছেদ করছে সেই বিন্দুটাকেই আমরা বলছি ভারসাম্য বিন্দু, এবং সংশ্লিষ্ট বিনিময় হার আরটাকেই আমরা বলছি ভারসাম্য বিনিময় হার। এই OR0 কি নির্দেশ করছে? যে এক একক বিদেশি মুদ্রা পেতে গেলে আমাকে কতটা দেশীয় মুদ্রা প্রদান করতে হবে। এখন বলবে যদি বিনিময় হার এর থেকে বেশি হয় তাহলে কি ঘটবে? যদি বিনিময় হার বেশি, ধরো R1 হয়, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে বিদেশি মুদ্রার চাহিদা যা D1 R1A, আর যোগান অনেক বেশি। তাহলে চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ার অর্থ এক্সেস সাপ্লাই বা অতিরিক্ত যোগান। অতিরিক্ত যোগান হলে অটোমেটিক্যালি বিনিময় হার কমতে থাকবে। যতক্ষণ এই এক্সেস সাপ্লাইটা থাকবে ততক্ষণ বিনিময় হারটা হ্রাস পেতে থাকবে। একই রকম যদি উল্টোটা, বিনিময় হার যদি ভারসাম্যের চেয়ে কম হয়, OR0 চেয়ে কম হয়, তাহলে সেক্ষেত্রে যোগান কম, চাহিদা বেশি, এবং এক্ষেত্রে অতিরিক্ত চাহিদা বা এক্সেস ডিমান্ড ফর ফরেন এক্সচেঞ্জ, এবং সেক্ষেত্রে এই অতিরিক্ত চাহিদার প্রভাবে বিনিময় হার বৃদ্ধি পেতে থাকে। তাহলে একমাত্র এই পয়েন্টে বিদেশি মুদ্রার চাহিদা এবং যোগান সমান হচ্ছে, এইটাই ভারসাম্য বিন্দু, এবং সংশ্লিষ্ট বিনিময় হারই হচ্ছে ভারসাম্য বিনিময় হার। এখন এই বিনিময় হারে কিন্তু ওঠানামা ঘটতে পারে, কম বা বেশি হতে পারে। কিভাবে? যদি দেশে বিদেশি মুদ্রার চাহিদা বেড়ে যায়, চাহিদা বাড়লে কি ঘটবে? চাহিদা রেখা ডান দিকে সরে যাবে, নতুন চাহিদা রেখা হবে D2। তাহলে এখন দেখো, নতুন চাহিদা রেখা বিদেশি মুদ্রার যোগান রেখাকে কোথায় ছেদ করলো? E1 বিন্দু, অর্থাৎ বিনিময় হার আগের থেকে কি হলো? বেড়ে গেল। এই যে বিনিময় হারটা বেড়ে গেল, তার মানে বোঝাচ্ছে
যে আগের থেকে 1 একক বিদেশি মুদ্রা পেতে গেলে দেশীয় মুদ্রা বেশি দিতে হবে, অর্থাৎ দেশীয় মুদ্রার মূল্য হ্রাস ঘটলো বা বিদেশি মুদ্রার মূল্য বৃদ্ধি ঘটলো। ঠিক উল্টো দিকে যদি ধরো দেশে বিদেশি মুদ্রার যোগান বেড়ে গেল, তাহলে কি করবে? বিদেশি মুদ্রার যোগান যদি বেড়ে যায়, তাহলে যোগান রেখাটা ডান দিকে সরে যাবে, তাহলে চাহিদা রেখাকে কোথায় ছেদ করছে? ফলে আগের থেকে দেখো বিদেশি মুদ্রার বিনিময় হার কমে গেল, অর্থাৎ দেশীয় মুদ্রা কম দিয়েই আগের পরিমাণ বিদেশি মুদ্রা পেতে গেলে এখন কম পরিমাণ তোমাকে দেশীয় মুদ্রা প্রদান করতে হচ্ছে, অর্থাৎ আমাদের দেশীয় মুদ্রার মূল্য বৃদ্ধি পেল আর বিদেশি মুদ্রার মূল্য হ্রাস পেল। এটাকে আমরা বলি অ্যাপ্রিসিয়েশন। আর আগের যে ঘটনা বললাম সেটা হচ্ছে ডিভ্যালুয়েশন। দেশীয় মুদ্রার মূল্য হ্রাস পেতে পারে, দেশীয় মুদ্রার মূল্য বৃদ্ধি পেতে পারে, বিপরীত ক্রমে বিদেশি মুদ্রার মূল্য বৃদ্ধি বা বিদেশি মুদ্রার মূল্য হ্রাস ঘটতে পারে। বাজারে বিদেশি মুদ্রার, ওই দেশে বিদেশি মুদ্রার চাহিদা কি এবং যোগান কি, তার উপর বিষয়টা নির্ভর করছে। তাহলে আশা করি বুঝতে পেরেছ বিদেশি মুদ্রার বিনিময় হার কি, এটা কয় প্রকার এবং এই বিনিময় হার কিভাবে নির্ধারিত হয়। আরেকভাবে এটা আধুনিক তত্ত্ব, চাহিদা, বিদেশি মুদ্রার চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে আমরা আলোচনা করলাম। এর পাশাপাশি আরেকটা তত্ত্ব প্রচলিত ছিল যেটার এখন আর ততটা ব্যবহার হয় না, সেটা হলো পিপিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব। এর অর্থ কি? এই তত্ত্ব অনুযায়ী কোন দেশে বিদেশি মুদ্রার মূল্য নির্ধারিত হতে পারে বা বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারিত হতে পারে দুটো দেশে ওই দ্রব্যের মূল্যের পরিপ্রেক্ষিতে। যেমন ধরো আমি যদি বলি যে এই যে পেনটা, এই পেনটার আমাদের দেশে মূল্য হচ্ছে 50 টাকা, আর এই পেনটার আমেরিকায় মূল্য হচ্ছে ধরো $1/2, তাহলে আমরা বলতে পারি $1/2 দিয়ে আমেরিকায় যে দ্রব্যটা কেনা যায় 50 টাকা দিয়ে আমাদের দেশে সেই দ্রব্যটাই কেনা যায়। অর্থাৎ দুটো দেশে দ্রব্য ক্রয়ের এই সমতার থেকে আমরা বিনিময় হারটা নির্ধারণ করতে পারি যে $1/2 সমান 50 টাকা বা $1 সমান 100 টাকা। এই যে $1 সমান 100 টাকা, এটা নির্ধারিত হলো কিভাবে? দুটো দেশের দ্রব্যের ক্রয় ক্ষমতার তুলনা করে। এই জন্য এটাকে বলা হয় ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব বা পারচেজিং পাওয়ার প্যারিটি। তাহলে এই পারচেজিং পাওয়ার প্যারিটি দিয়েই আগে বিনিময় হার নির্ধারিত হতো, কিন্তু আধুনিক অর্থনীতিতে মূলত বিদেশি মুদ্রার চাহিদা এবং যোগান দিয়ে যেভাবে আমরা দেখালাম, এইভাবেই বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়। তাহলে আশা করি আজকের এই আলোচনা থেকে বিনিময় হার কি এবং কিভাবে নির্ধারিত হয় পুরো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ।